জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশের বিষয়ে আমরা প্রতিবেদনেও দেখিয়েছি। এই বিষয় নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে রাজধানীর পল্টন থেকে যোগ দিয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে বিভিন্ন দলের দেয়া নোট অব ডিসেন্ট বা ভিন্ন মতের বিষয়গুলো উল্লেখ থাকবে না বলে চূড়ান্ত সুপারিশে বলা হয়েছে। এই বিষয়টিতে আপনার অভিমত জানতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমত এখনো পুরো কাগজটা আমাদের কাছে আসেনি বা দেখা সম্ভব হয়নি, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যদি নোট অফ ডিসেন্ট উল্লেখ না থাকে ওনারা ঐক্যমত্য হিসাবে কোন কোন পয়েন্টগুলোকে ধরছেন। ধরুন ওনারা আমাদের সাথে আলোচনায় এবং কাগজ যেটা পাঠিয়েছিলেন 84টি, এবং সেগুলোকে যদি পুরোটাই ঠিক রাখেন তাহলে নোট অফ ডিসেন্ট বা ভিন্নতর ঘোরতর দ্বিমত যেগুলো সেটা যদি না রাখেন তাহলে তো কিসের উপরে গণভোট করবেন? এটা তো মোটেই যথাযথ হবে না, বা এটা আলোচনাটাই তো যথাযথ না। কারণ এইগুলোর মধ্যে বিশেষ করে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো রয়েছে সেই অধিকার তো অন্য কারোর নাই। মানে সংবিধান অনুযায়ী নির্বাচিত পার্লামেন্ট করবে, গণভোটের প্রশ্ন তারপরে আসবে, তার আগে এইখানে গণভোটটা খুব প্রয়োজনীয় বলে আমরা এটা মনে করি না। যেভাবে আগেও সাজানো হয়েছিল তাতে কতগুলো ত্রুটি থাকলেও আপনি একটা বিষয়ে যে বিষয়ে অধিকাংশের মত আছে বা কম লোকের মত আছে সে ব্যাপারে নোট অফ ডিসেন্ট এবং ঘোরতর দ্বিমত থাকাটাই খুবই স্বাভাবিক ছিল। যদিও তো এটা রেখে গণভোট কিভাবে হবে সেটা পরের প্রশ্ন, কিন্তু যদি নোট অফ ডিসেন্ট বা ঘোরতর দ্বিমতগুলো না থাকে তাহলে এটা যথাযথ একেবারেই হবে বলে আমার মনে হয় না। সংবিধানের কথা যেহেতু সংসদ বা সংবিধানের কথা যেহেতু আসলো, সেহেতু আমি একটু বলি যে সুপারিশে তো এটিও বলা হয়েছে যে আদেশ বাস্তবায়নে পরবর্তী সংসদ আইনসভার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে প্রথম 9 মাস। এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি প্রথমত একটু বুঝতে চাই আদেশটা দেবে কে, এ ব্যাপারে আমি জানি না সুস্পষ্ট তারা বলেছেন কিনা। সুতরাং আদেশ দেওয়ার বিষয়টা এটা একটা সাংবিধানিক বিষয়, আইনের বিষয়, এটা দেখেই তারপরে আমাদের চূড়ান্ত মতামতটা দিতে হবে। আমরা বলেছিলাম যে যে ব্যাপারে ঐক্যমত্য রয়েছে, মানে যে 84টার মধ্যে যে ব্যাপারে সব দলের ঐক্যমত্য যে কয়টা বিষয় রয়েছে তার মধ্যে এখনকার আইনে যেগুলো বাস্তবায়ন সম্ভব এখনই করা হোক, এবং বাকিগুলো আগামী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দেওয়া হোক। সে ব্যাপারে একটা টাইম ঠিক করা যেতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমি জানি না কিভাবে 9 মাস এবং তার আগে পরে কি বলা হয়েছে এটা না দেখে বলা যায় না। কিন্তু সাধারণভাবে আমাদের মতামতটা হচ্ছে পরিষ্কার যে সংবিধান সংশোধনের সাথে যেটা জড়িত সেগুলো নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। তবে পার্লামেন্ট অনন্তকাল ঝুলিয়ে রাখবে সেটা আমরা চাই না। তার জন্য টাইম ফ্রেমের বিষয়ে আমরা একমত হতে পারি, কিন্তু আরো কি কি পদ্ধতি এবং কিভাবে এইটাকে আদেশ দেওয়া হবে এগুলো সুনির্দিষ্ট এবং আইনজীবীদের সাথে কথা বলেই আমাদের বিষয় সুনির্দিষ্ট করতে পারবো। কিন্তু আমার মনে হয় আমাদের হাতে যে অল্প সময় আছে, অর্থাৎ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের শিডিউল সুনির্দিষ্টভাবে ঘোষণা করা হবে, অলরেডি অক্টোবর মাস শেষ, নভেম্বর মাসে পড়ে যাচ্ছে। তা আমার মনে হয় এইখানে নির্বাচনের আগে গণভোট বা এই ধরনের কোনো আদেশ, এই ধরনের আলাপ আলোচনা আলটিমেটলি পুরো প্রক্রিয়াকেই আপনার কালক্ষেপণ করবে বলে আমার কাছে মনে হয়। এই বিবেচনায় আমরা এটা আশা করব যে ডকুমেন্ট দেখার পরে আমরা আমাদের দল জোটের সাথে আলোচনা করে হয়তো আমাদের সুনির্দিষ্ট মত উল্লেখ করব। কিন্তু আমার প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে এই জটিলতায় যাওয়া উচিত না। এটা পরিষ্কার করে বলা উচিত সংবিধান সংশোধনগুলো আগামী পার্লামেন্ট তারা প্রস্তাব করবে, তারা করবে, যেগুলো গণভোটের প্রয়োজন সেখানে গণভোট করবে। এর জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে বলে আমি মনে করি। জি, আপনার সাথে কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে ভিন্ন মতের বিষয়গুলো থাকবে না। আপনাদের পক্ষ থেকে কোন কোন সংস্কার প্রস্তাবে ভিন্ন মত দেওয়া হয়েছিল, আর অন্য দলগুলোরই বা ভিন্ন মতের মূল কারণ কি ছিল? না দেখুন, আমাদের শুধু ভিন্ন মত, আমরা ঘোরতর দ্বিমত করেছিলাম, যেটা আমরা একেবারেই রাখা প্রয়োজন মনে করি। তার মধ্যে যেমন উল্লেখযোগ্য হচ্ছে আমাদের সংবিধানে 72-এর সংবিধানে অনেক ত্রুটি আছে, তার অসম্পূর্ণতা দূর করতে চাই, যার জন্য আমরা সংশোধনীর পক্ষে। এবং এখন না, ওই 72 সাল থেকে আমরা বলে আসছি অনেকগুলো পয়েন্টে, কিন্তু আমরা দেখলাম এইখানে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে যে 4 মূলনীতি সেটাকেও এক অর্থে মানে আকার ইঙ্গিতে যেভাবে লেখা হয়েছে তাতে তার বাইরে অন্যগুলো ঢোকানো হচ্ছে। তা
যেগুলো ঢোকানো হচ্ছে তাতে আমাদের আপত্তি নেই। তো এই যে 4 মূলনীতি প্রকৃতপক্ষে যেটা থাকবে না, সে ব্যাপারে আমাদের ঘোরতর দ্বিমত রয়েছে। বিষয়টা আরেকটা উল্লেখ করি, যেমন ধরেন দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট, আমরা মনে করি এটা বড় শাসনতান্ত্রিক বিষয়, এগুলো আরো আলাপ আলোচনা করে করা দরকার, কিন্তু না করে তারা এটাকে যেটা করছে আমরা তার সাথে একমত নাই। ধরুন নারী আসন আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং সরাসরি নির্বাচন করতে হবে, কিন্তু যেভাবে ঐকমত্য কমিশন এখানে সাজিয়েছে তাতে আমরা দেখি আলটিমেটলি সরাসরি নির্বাচন একেবারেই অনেক দেরি হয়ে যাবে, দিল্লি দুরস্থ হয়ে যাবে। এ ধরনের অনেকগুলো প্রশ্নে আমাদের দ্বিমত রয়েছে। যেমন ধরুন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার যে ঘোষণা, এই জায়গাগুলো এটাকে বাতিল করার কথা বলা হচ্ছে, সে ব্যাপারে আমাদের ঘোরতর আপত্তি রয়েছে। আমরা যেমন এক্ষেত্রে আমি জানি না যে ওনাদের চূড়ান্ত সুপারিশে কি আছে না আছে, কিন্তু আমরা আগে দেখলাম যে পটভূমি যেভাবে লেখা হয়েছে তাতে আমাদের মুক্তিযুদ্ধ এবং এই 54 বছর ইতিহাস যেভাবে লেখা হয়েছে তার সাথে আমরা একমত না। অঙ্গীকারের বিষয়ে এসে আমরা দেখেছি এখানে কোনো আইন আদালতের সাথে কথা বলা যাবে না, মানে কেউ এটা নিয়ে কোশ্চেন তুলতে পারবে না। এর বাইরে যেমন বলা হয়েছে যে আমাদের এই যে সনদের কথা বলা হচ্ছে, এইটাকে এমনভাবে অনুচ্ছেদের সামনে নিয়ে আসা হবে তাতে অনেক সময় মনে হবে যে 71কে যেন বাদ দিয়ে এখানে অন্য কিছুকে পুনরুত্থাপিত করার চেষ্টা করা হচ্ছে। তো সুতরাং এই ধরনের অনেকগুলো বিষয় রয়েছে যে ব্যাপারে আমরা রুহিন আমাদের হোসেন প্রিন্স, আপনার সাথে যখন এই বিষয়ে কথা বলছি ঠিক একই বিষয়ে এই মুহূর্তে ঐকমত্য কমিশনের সভাপতি কথা বলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।